প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ নীতি কোন দিকে ঝুঁকছে? চীন নাকি ভারত? কোন দিকে মোড় নিচ্ছে বিএনপির বিদেশ নীতি? সম্প্রতি ভারতের এক নামী সংবাদ মাধ্যমে বলা হয়, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। সেই নীতির সঙ্গে ভারসাম্য রাখতে নয়া সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। কূটনৈতিক সূত্র মারফত খবর, সরকার পরিচালনার দায়িত্বে আসার পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপির 20 জনের সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে 16 এপ্রিল বিএনপি উচ্চ পর্যায়ের দলটি চীন সফরে গিয়েছে। বিএনপির এই সফর সরকার ও দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ চীন বহু আগে থেকেই বিএনপি সরকার গঠন করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একই প্রতিশ্রুতি দিয়ে আসছে। চীন সফরে বিএনপি নেতৃবৃন্দের যে প্রতিনিধি দলটি আগামী 16 এপ্রিল ঢাকা ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবি নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ একাধিক ব্যক্তিত্ব। বাংলাদেশ নিয়ে চীনের আগ্রহ থাকলেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বড় ধরনের এঙ্গেজমেন্টে যেতে পারেনি বেজিং। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায়, এই সরকারের সঙ্গে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে চীনের। তবে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে নতুন করে চীন নিয়ে ভাবতে হবে। নতুন প্রেক্ষাপট ও চলমান বৈশ্বিক বাস্তবতার নিরিখে আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা নির্ধারণ করতে হবে। আর এই সফর হতে পারে ইতিবাচক আলোচনার একটি বড় মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে ঢাকা, বেজিং এর কর্মকর্তারা ধারণা দিয়েছেন, বাংলাদেশ চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মোংলা বন্দরের আধুনিকীকরণ বাস্তবায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংঝু চট্টগ্রাম ও সাংহাই চট্টগ্রামের মধ্যে ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকট ও চাইনিজ অর্থনৈতিক অঞ্চল সহ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাওয়ার ওপর জোর দেবে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার চীন তিস্তা মহাপরিকল্পনা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা জোরদার করা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ অন্যান্য উদ্যোগ ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় গুরুত্ব দিতে পারে। এছাড়া রোহিঙ্গা, মায়ানমার সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে উভয় পক্ষ আলোচনা করতে পারে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় 200 কোটি মার্কিন ডলার সহায়তা দরকার। চীনের কাছে এই সহায়তা চাইতে পারে বাংলাদেশ। হয়তো বেজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রয়োজনের বিষয়টি উপস্থাপন করতে পারেন। সরকারের এক কর্মকর্তা বলেন, এপ্রিলে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র সচিবদের মধ্যে ঢাকায় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে চীনের অনুরোধে তা স্থগিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কাজ চলছে। সাবেক রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস ঢাকা পোস্টকে বলেন, সম্পর্কের ক্ষেত্রে অন্তত সবাই চাইবে একটা ওয়ার্কিং রিলেশনে থাকুক। সম্পর্ক কখনো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলে ওখানে অন্য একজন চলেই আসে। ভারতের সঙ্গে খুব চ্যালেঞ্জিং হলে সেখানে চীন বা পাকিস্তান বা যুক্তরাষ্ট্র চলে আসবে। ঠিক চীনের সঙ্গে চ্যালেঞ্জিং হলেও অন্য কেউ চলে আসবে। সেজন্য আমাদের নিজেদেরই একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার, কার সঙ্গে আমরা কতটুকু যেতে পারবো বা যেতে চাই। সেটাই একটা রূপরেখা আগামী 5 বছরের জন্য বানিয়ে ফেলা উচিত। স্বল্প, মাঝারি ও দীর্ঘ সময়ের সম্পর্ক বিবেচনায় রাজনৈতিক কৌশল বা একটা রূপরেখা তো আমাদের দাঁড় করানো উচিত, সবকিছু মিলিয়ে সব দেশের সঙ্গে। সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশের বিদেশ নীতি কোন দিকে বাঁক নিচ্ছে সেদিকে নজর রয়েছে মোদী সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। 23 এপ্রিল দুপুর 12টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এবং ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, সরকারি চাকরি ছাড়া 3 বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো এটা সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতাটা, তো এখানে তো আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবং এখানে ভোটার হিসেবে যারা আছে
তারা তো আসলে 300 জন সংসদ সদস্য। সুতরাং এখানে এটার ক্ষেত্রেও মনে হয় না যে আমি এখানে এটার মধ্যে পড়ি আসলে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এটা আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের যে একটা উদ্দেশ্য, যে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদের ভয়েসটা রেজ করা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই নারীরা আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, যেই নারীদের আসলে পলিটিক্যাল কোনো ব্যাকআপ নাই, বাবা বা ভাইয়ের সহযোগিতা নাই রাজনৈতিকভাবে, তো সেই মধ্যবিত্ত যেই নারীরা আছে যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু আসলে খুবই ছোট বলতে নিম্নপদস্থ আসলে চাকরি, ফলে এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। তো আমি মনে করি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই আইনের ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এই লাভজনক পদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা এইটার যে স্পিরিটটা আইনের, সেই ক্ষেত্রে এটা আসলে পরিষ্কার করা প্রয়োজন। আর এই কারণে আমি এইটার ফলে আসলে আমি আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, আসনটি শূন্য হওয়ার পরে সব দল বা জোটের জন্য উন্মুক্ত হবে। আর এর আগে 22 এপ্রিল জামায়াত জোটের 13 জন প্রার্থীর মধ্যে 12 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদিন মনিরা শারমিনকে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য দুপুর 12টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। মনিরা শারমিন 2023 সালে 11 নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। 10তম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। বুধবার ইসি জানিয়েছিল, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য না থাকায় তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত 3 বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি মনোনয়ন প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ার কারণে দলটির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে গত মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল 4টে পর্যন্ত। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে 19 মিনিট পর অর্থাৎ বিকেল 4:19 তার মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বিধি অনুযায়ী সময়ের পরে জমা হওয়ায় কমিশন তার আবেদনটি সরাসরি বাতিল করেছে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও তৈরি হয়েছে তীব্র আইনি জটিলতা। উল্লেখ্য যে সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের মোট 13টি মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে ঘাটতি থাকায় এবং আইনি জটিলতার সমাধানে নির্বাচন কমিশন তাকে পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছিল। আর এই সময়ের মধ্যে তিনি যদি আরপিও সংক্রান্ত জটিলতা বা তার যোগ্যতা সপক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তবে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত সংকটে পড়তে পারে দলটি। সংরক্ষিত নারী আসনের জন্য নির্দিষ্ট সময়ের 19 মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে সংসদে তারেক রহমানের বক্তব্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তারেক রহমান শেখ হাসিনা দেশে ফেরার বিষয় কেবল একটি ব্যক্তিগত ইস্যু নয়, বরং এটি দেশের আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে দেশে ফেরার সঙ্গে সম্পর্কিত। তার এই বক্তব্যকে ঘিরে ক্ষমতাসীন দলগুলি ও বিরোধী শিবিরের নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিষয়টি দ্রুতই জাতীয় আলোচনা কেন্দ্রে পরিণত
পরিণত হয়েছে। তারেক রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একই আইনের আওতায় আনতে হবে। কোনো ব্যক্তি বা দল কখনোই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। এমনকি তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাবলী এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় শেখ হাসিনা দেশে ফেরা একটি সংবেদনশীল বিষয়। এটা আইনি কাঠামোর মধ্যে দিয়ে নির্ধারণ হওয়া উচিত। তার মতে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচার ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই হবে দেশের জন্য মঙ্গলজনক। তারেকের এই বক্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞরা একাধিক স্তরে এবং একাধিক দিকে আলোচনা করেছেন। যেমন কেউ বলছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্যই চাইছেন তারেক রহমান, আবার কেউ বলছেন তিনি বিভ্রান্ত সৃষ্টি করছেন তৃণমূল স্তরের নেতাকর্মীদের মধ্যে। তারেকের শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন সভা সমাবেশ, বক্তব্য, পাল্টা বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি কার্যত উত্তপ্ত। এই অবস্থায় শেখ হাসিনা দেশে ফেরার প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, জাতীয় স্তরে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারেক রহমান আরও বলেন, একটি নীতি থাকা প্রয়োজন, বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দেশের বাইরে রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন, যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের বাইরে রয়েছে সেক্ষেত্রে কিছু প্রক্রিয়া মেনে চলার বার্তা দিচ্ছেন। ঠিক এমনটাই বলার চেষ্টা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ যেভাবে বিরোধী দল হিসেবে জামাত ইসলামীর বাড়বাড়ন্ত, তাতে পরবর্তীকালে বিএনপি তাদের সামলাতে হিমশিম খাবে। তাই রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য শেখ হাসিনা প্রত্যাবর্তন চাইছেন তারেক রহমান। অনেকে এই প্রশ্ন তুলছেন, তবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তারেকের সরকার? বিরোধীদের চাপে নাকি রাজনৈতিক প্রতিহিংসা? যদি তাই হয়ে থাকে তবে কেন আবার প্রত্যাবর্তনের জন্য বক্তব্য রাখবেন তারেক? এর উত্তর সময় দেবে। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিকই, তবে নেতৃত্ব পরিবর্তন হলে আবেদনের মাধ্যমে ঠিক সেই নিষিদ্ধকরণ তুলে নেওয়া হবে। তারেকের সরকারই সেটা করবে। কিন্তু এখন তারেক সবটাই পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছেন সম্ভবত। তবে তারেক চাইলেও আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবে, আর না চাইলেও প্রত্যাবর্তন ঘটবে। তারই ছক কষে ফেলেছেন শেখ হাসিনা। এখন দেখার পদ্মাপাড়ের রাজনীতি কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে বহু আলোচনা হয়েছে। শেখ হাসিনার আমলেও এই আলোচনা হয়েছে, পাশাপাশি মোহাম্মদ ইউনূসের আমলেও এই আলোচনা সামনে এসেছে। আমেরিকার বরাবর নজর ছিল সেন্ট মার্টিন দ্বীপে তাদের ঘাঁটি হবে। এমনকি একটি নিয়ম চালু করে গিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান। সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে বাংলাদেশিদেরও ভিসা দেখাতে হবে। এই রিজওয়ান হাসান মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকেছিলেন। এইবার বিএনপি কি সেই একই সিদ্ধান্ত নেবে? তারাও কি একই পথে হাঁটবে? আড়ালে কি গোপন স্বার্থ রয়েছে? এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মই এই সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। শেখ হাসিনার আমলে তিনি একাধিকবার বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে একাধিকবার চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। এমনকি এর জেরে তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলেও তিনি বলেছিলেন, তাও তিনি রাজি হননি। পরে দেখা গেল তাকে ক্ষমতাচ্যুত করা হলো। যদিও শেখ হাসিনার সময় অনেকে তখন বলেছিলেন নিজের জনপ্রিয়তা অর্জন করছেন শেখ হাসিনা, এই সমস্ত কথা বলে। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বিষয়টি প্রায় প্রমাণিত হয়েছে। আমেরিকার সঙ্গে চুক্তি, আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, সেখানে আমেরিকার ঘাঁটি গাড়তে দেওয়া, এই আলোচনাগুলি যখন চলেছিল তখন মেটিকুলাস উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন পরিবেশ উপদেষ্টা হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এখানে তিনি শুধু মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকারিতা করতেই ব্যস্ত ছিলেন। এইবার সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেটি কি? সেটি হলো নিজের দেশে দ্বীপে যেতে একটি ভিসা ব্যবস্থা চালু করেছিলেন তিনি। সেখানে যেতে পাস লাগবে। 2000 বেশি পর্যটক যেতে পারবে না। বছরে মাত্র 3 মাস সেন্ট মার্টিনে যেতে পারবে। বছরের বাকি 9 মাস সেন্ট মার্টিনে যেতে পারবে না। এদিকে অনেকে ভেবেছিলেন মোহাম্মদ ইউনূসের জামানা শেষ হতেই হয়তো বিএনপি সরকার সমস্ত নিয়ম বদল করবে, কিন্তু সেই নিয়মের বদল ঘটবে না। বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আউয়াল মিন্টু এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল রাখছে। এই
এই সিদ্ধান্তের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন উল্লেখ করে মিন্টু বলেন, 3 মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে। সুতরাং উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল সংশ্লিষ্ট স্থান, বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও আমাদের গর্বের সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে। এমনকি এও উল্লেখ করা হয়, 9 মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। সরজমিনে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গিয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রী। বলেন, এই সময়ের দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ, প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করার সুযোগ পায়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আপাতত দৃষ্টিতে দেখলে বোঝা যায় পরিবেশের কথা মাথায় রেখে সিদ্ধান্তগুলি ঠিক মনে হলো। আদতে সেই উদ্দেশ্য কি রয়েছে সরকারের, এই প্রশ্ন উঠছে। পুরোটাই মোহাম্মদ ইউনূসের জামানাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তো? ভিতরে ভিতরে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে না তো? এমন নানা প্রশ্ন উঠে আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের তলে তলে ছক কষছে লস্কর ই তৈবা। পেহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পরপরই ভারত 5 জন লস্কর ই তৈবার জঙ্গিকে নিকেশ করে। এদের সকলেরই কিছুদিনের জন্য আশ্রয় ছিল বাংলাদেশ। পঞ্চগড়, তেঁতুলিয়া, সাতক্ষীরা, ব্রাহ্মণবেড়িয়া সহ একাধিক এলাকায় লস্কর ই তৈবার জেহাদিরা আস্তানা বানিয়েছিল। এসব এলাকায় তারা দীর্ঘদিন ধরে রেকি করেছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর এই ঘাঁটি তৈরির জন্য তৎকালীন বাংলাদেশের সেনার শীর্ষ কর্তারা সব রকমের সহায়তা দেন। এই নিয়ে তারা রীতিমতো বৈঠকও করেন বলে জানা যায়। আর সেই সময় ওয়াকারুজ্জামানকে সরানোর চেষ্টা করা হয়েছিল। চলতি বছরের শুরুতেও খবর উঠে আসে যে বাংলাদেশে ফের বারবারন্ত শুরু হয়েছে লস্কর ই তৈবার। সংবাদ সংস্থা IANS সূত্রে খবর ছিল যে 4 জন লস্কর ই তৈবার জঙ্গি ঢাকা আশ্রয় নেয় এবং বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG342 বিমানে ঢাকা আসে তারা। করাচি থেকে ঢাকায় আসে ওই বিমান। একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক স্থানীয় সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেছেন। আর ওই সাংবাদিকের নাম শহীদুল হাসান খোকন। ওই সাংবাদিকের সরাসরি অভিযোগ বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধেই বাংলাদেশের জঙ্গিদের অনুপ্রবেশ করানোর ব্যাপারে সাহায্য করছে ইউনূস সরকার। অভিযোগ সাংবাদিকের। তার আরো অভিযোগ, ইসলামপন্থী মনোভাব এবং পাকিস্তানের তুষ্টিকরণের মনোভাব রয়েছে ইউনূস সরকারের। একটি এক্স পোস্টে এই সাংবাদিক শহীদুল হাসান খোকন কয়েকটি ছবিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG342 করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এবং তা অবতরণ করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 30 জানুয়ারি মোট 113 জন যাত্রীকে নিয়ে ভোর 4:20 ঢাকায় নেমেছিল এই বিমান। সাংবাদিক শহীদুল হাসান খোকনের আরো দাবি, ওই যাত্রীদের মধ্যে ছিল লস্করের অপারেটিভরা। তাদের চিহ্নিত করতে পেরেছেন ওই সাংবাদিক। অন্যদিকে সন্দেহভাজনদের নাম এবং অন্যান্য নথি সাংবাদিক শহীদুল হাসান খোকন পোস্ট করেছেন এক্স মাধ্যমে। সাংবাদিকের অভিযোগ, বর্তমান বাংলাদেশ প্রশাসনের আওতায় এই কাজ এমন ঘটনা হয় নিরাপত্তার গাফিলতিতে হয়েছে, আর না হলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। আর এই বিষয়টি যে বর্তমান বাংলাদেশ প্রশাসনের নিরাপত্তায় ব্যর্থতার ইঙ্গিত করে, এই অভিযোগও করেন ওই সাংবাদিক। এক্সপোস্টে সাংবাদিক শহীদুল হাসান খোকন লিখেছেন, পাকিস্তান থেকে বাংলাদেশে এসে গিয়েছে লস্কর ই তৈবার জঙ্গিরা। প্রমাণ সাপেক্ষে কয়েকটি পাসপোর্টের ছবি শেয়ার করেন তিনি। 14 বছর পর ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে মাত্র কয়েকদিন আগে। আর তার আগেই এই খবর প্রকাশ্যে আসা যথেষ্ট উদ্বেগজনক। সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর উঠে আসে আরো। মোস্ট ওয়ান্টেড লস্কর ই তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লি সীমানা থেকে এবং ওই লস্কর জঙ্গির নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশ থেকে পাকিস্তানি ISI নির্দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাতো। দিল্লি পুলিশের স্পেশাল সেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাকে হাতে নাতে ধরে। গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির আহমেদ লোন লস্কর ই তৈবার সন্ত্রাস মডিউলের সদস্য ছিল। দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় নাশকতামূলক হামলা এবং দেশ বিরোধী পোস্টার লাগানোর অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। সম্প্রতি সাব্বিরের নিয়ন্ত্রণে থাকা মডিউলের সদস্যদের দিল্লি ও দক্ষিণ ভারতের নানা অংশ থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদেরই প্রধান
মাথাকে অভিযান চালিয়ে ধরে দিল্লি পুলিশ। জানা গিয়েছে সাব্বির ওরফের রাজা জম্মু কাশ্মীরের শ্রীনগরের কঙ্গর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে পুলিশ এবং গোয়েন্দাদের রাডারে ছিল সাব্বির। বাংলাদেশে বসে সম্পূর্ণ জঙ্গি কার্যকলাপ চালাতো সে। লস্করে তৈবার প্রশিক্ষিত জঙ্গি ছিল। পাকিস্তানের মুজফ্ফরবাদে যেখানে দৌরাই আম এবং দৌরাই ই খাস ট্রেনিং ক্যাম্প থেকে প্রশিক্ষণ নেয় সাব্বির। আরো জানা যায় প্রায় বছর করে ধরে লস্করের সঙ্গে যুক্ত সাব্বির। ভারতের অশান্তি তৈরি করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে বাংলাদেশিদের এবং ভারতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের নিয়োগ করত। দিল্লি পুলিশ সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে যুবকদের নিয়ে গিয়ে নিখুঁতভাবে ব্রেন ওয়াশ করে সংগঠন তৈরি করেছিল এই কুখ্যাত কমান্ডার। ঢাকায় গোপনে লুকিয়ে থেকে লস্করের সংগঠন তৈরিও করে ফেলে সাব্বির। দীর্ঘ মাস ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন দিল্লি পুলিশের বিশেষ সেলের গোয়েন্দারা। দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে দিল্লির সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ওই কুখ্যাত কমান্ডারকে ধরতে দিল্লি পুলিশের এসিপি প্রমোদ কুশওয়াহা, যেখানে এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর সুনীল রাজয়নের নেতৃত্বে টিম তৈরি হয়েছিল এই কমান্ডারকে ধরার জন্য। সব মিলিয়ে এই প্রশ্নই জোরালো হচ্ছে যে কিভাবে বাংলাদেশে ঘাঁটি গেড়ে দিনের পর দিন থাকছে এসব কুখ্যাত জঙ্গিরা। কেন তাদের ধরার চেষ্টা করছে না বিএনপি সরকার?